নমস্কার। আগামীকাল তো লাখ ভেলকি লাখ নাটকের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে, কিন্তু সবচেয়ে চিত্তাকর্ষক এবং রোমহর্ষক পর্বটি অনুষ্ঠিত হবে পরশু, অর্থাৎ মঙ্গলবার 3 তারিখ। 3 তারিখে কি হবে সেটা আপনারা সকলেই জানেন, আমি আর তার মধ্যে যাচ্ছি না। প্রধানত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট খোদ মুখ্যমন্ত্রীকে দায়ী করে এবং কয়েকজন পদস্থ পুলিশ অফিসার এবং আমলাকে চিহ্নিত করে যে মামলা করেছে, একা নয়, একটা ইডি করেছে, আরেকটা ইডির কয়েকজন তদন্তকারী অফিসার করেছেন। তার নোটিশ পর্ব খতম হয়ে যাওয়ার পরে 3 তারিখে তার চূড়ান্ত শুনানি হওয়ার সম্ভাবনা। এবং ইফ মর্নিং শোজ দ্য ডে বলে ইংরেজিতে একটা কথা আছে, সেটাই যদি সত্যি হয়, যদিও সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কখন যে কি ঘটে যায় সেটা আমরা ঠিক বুঝে উঠতে পারি না, যদি ইন্টারিম অর্ডারের যে টোন অ্যান্ড টেনার এবং গত দিনের হিয়ারিংয়ের সময় বিচারপতিদের যে ক্রুদ্ধ এবং বিরক্তিকর সব উক্তি, এই প্রেক্ষাপটে বিচার করলে 3 তারিখের শুনানি মমতা বন্দ্যোপাধ্যায়, সদ্য অবসরপ্রাপ্ত রাজীব কুমার, সদ্য কলকাতা পুলিশের কমিশনারের পদ হারানো মনোজ ভার্মা এবং প্রিয়ব্রত রায়ের পক্ষে খুব সুখকর নাও হতে পারে। প্রথমে বলে নিই, আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে, যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কী চেয়েছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট চেয়েছে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে সিবিআই তদন্তে সবুজ সংকেত দিক, যার অর্থ হবে যদি সংকেত মেলে তাহলে সিবিআই এফআইআর রুজু করবে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও করবে, এই অফিসারদের বিরুদ্ধেও করবে, এবং তখন একটা গোটা ব্যাপারটা একটা অন্য মাত্রায় পৌঁছে যাবে। তার চেয়েও বড় কথা, তারা একই সঙ্গে এটাও দাবি করেছে যে পশ্চিমবঙ্গে পুলিশের যা আচরণ, তার পরিপ্রেক্ষিতে এই এফআইআর পশ্চিমবঙ্গে করে কোনো লাভ নেই। অতএব পশ্চিমবঙ্গের বাইরে এটা রুজু করার সম্মতি দিতে হবে। সেক্ষেত্রে সম্ভবত দিল্লিতেই রুজু হবে এই এফআইআর। এই পুরোটাই কিন্তু যদির উপর দাঁড়িয়ে আমি বলছি। আমি খালি বোঝানোর চেষ্টা করছি যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের প্রেয়ারটা কী, অভিযোগটা কী, সেটা আপনারা সকলেই জানেন। প্রেয়ারটা কী সেটাই আমি আপনাদের আরেকবার মনে করিয়ে দিলাম, যাতে 3 তারিখের শুনানির যে পথে এগোবে সেটা আপনারা ভালো করে বুঝতে পারেন। আচ্ছা, আপনারা কি জানতেন যে সেদিনকে প্রতীক জৈনের বাড়িতে অথবা আইপ্যাকের অফিসে কলকাতা পুলিশ একেবারে ভাজা মাছটি উল্টে খেতে জান না এরকম আচরণ করেছিল? অর্থাৎ তাদের তরফে কোনো রকম বল প্রয়োগ করা হয়নি, ফাইল ছড়ানো হয়নি, কিছুই হয়নি। দাদাগিরি যা করার সেটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের লোকেরাই নাকি তাদের সঙ্গে করেছে, এবং করে আজকে কলকাতা এবং রাজ্য পুলিশের যে বিরাট ভাবমূর্তি আছে সেটাকে কালিমালিপ্ত করার জন্য এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সুপ্রিম কোর্টে ফলস অভিযোগ এনে এই কয়েকজন পুলিশ অফিসারের বিরুদ্ধে অঙ্গুলি নির্দেশ করেছে। কোথা থেকে আমি এটা জানতে পারলাম সুপ্রিম কোর্ট থেকেই, যেখানে এই শুক্রবার কলকাতা পুলিশের 3 অফিসার, রাজীব কুমার সদ্য রিটায়ার্ড, মনোজ ভার্মা সদ্য স্থানান্তরিত, প্রিয়ব্রত রায় কোথায় আছেন আমি জানি না, অনেক পুলিশ অফিসারের রদবদল হয়েছে, এদের পক্ষ থেকে যে এফিডেভিট অর্থাৎ হলফনামা জমা দেওয়া হয়েছে,
তাতে এই কথাগুলোই বলা আছে। এখন দেখুন, এর বাইরে তাদের বলারই বা কী থাকতে পারে? আপনি যদি বমাল গ্রেফতার হয়ে যান বা ধরা পড়েন, তাহলে তো বলতে হবে যে আমি এটা নিয়ে আসিনি, এটা আমি আসছিলাম, আমার হাতে একজন ধরিয়ে দিয়েছে। এই জাতীয় একটা যুক্তি তো আপনাকে খাড়া করতেই হবে। কেননা এই খুঁড়োর কল তো কোনো আলিপুর বা সল্টলেক বা বারাসাতের মামলা নয়, এটা একদম সুপ্রিম কোর্টের মামলা। এবং সুপ্রিম কোর্ট যে অ্যাটিটিউড অলরেডি নিয়ে বসে আছে, সেটা কিন্তু কারুর পক্ষেই খুব স্বস্তিদায়ক নয়। এখন ইডির পিটিশনে কি লেখা হয়েছিল? যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন barged into the premises under search, and they not only started intimidating and threatening the officers, but also snatched the files and electronic evidence containing incriminating material from them. এটা তো আমরাও ক্যামেরাতেই দেখেছি কিভাবে মুখ্যমন্ত্রী স্বয়ং বুকের কাছে একটা সবুজ রঙের ফাইল ধরে বীর দর্পে বেরিয়ে এলেন, এবং তার সঙ্গেই অনেকগুলো ফাইল, প্রথমে প্রতীক জৈনের বাড়ি থেকে, তারপর আইপ্যাকের অফিস থেকে, পুলিশের নিচুতলার অতি উৎসাহী কর্মচারীরা যেভাবে ফাইল ছিনতাই করে এনে একটা প্রাইভেটলি রেজিস্টার্ড গাড়িতে, সাদা রঙের গাড়িতে তুলেছে, সেটা প্রমাণ করার জন্য এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের খুব একটা কষ্ট হবে বলে আমার মনে হয় না। ফলে কলকাতা পুলিশের এই আবেদন বা হলফনামা কিঞ্চিত কষ্টকল্পিত, যদিও তাদের সামনে আর কোনো রাস্তা নেই, এইটা মানতে আমি প্রস্তুত। এখন তারা বলেছেন, ইডি বলেছিল তাদের পিটিশনে, হোয়াট ওয়াজ স্ন্যাচড, কী নেওয়া হয়েছে তাদের কাছ থেকে, কেড়ে নেওয়া হয়েছে, ওয়াজ মেটেরিয়াল আর্লিয়ার টেকেন ইন টু পজিশন বাই দ্য অফিসার্স। অর্থাৎ মুখ্যমন্ত্রী সেখানে ঝটিকা বাহিনীর মতো ঢুকে পড়ার আগে যেসব ফাইল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসাররা নিজেদের হস্তগত করেছিল, এবং সেটা তারা করেছিল ডিউরিং দেয়ার অফিসিয়াল ডিউটি অ্যাজ এ পার্ট অফ দ্য কালেকশন অফ এভিডেন্স আন্ডার দ্য প্রভিশনস অফ দ্য প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এই ছিল ইডির অভিযোগের সার কথা। এখন ডিজিপি, মানে 28 তারিখ অবধি তো তিনি, শুক্রবার অবধি তো তিনি ডিজিপি ছিলেন, রাজীব কুমার, তিনিই বলেছেন, তিনি মুখ্যমন্ত্রী হয়ে ওকালতি করে বলেছেন যে CM who reached the IPAC office at around 12:45 PM requested the officials of the ED to allow access to certain data and materials which, according to her, pertained to her political party and were confidential in nature. The officials of ED present at the site did not raise any objection to such a request. Thereafter, Mamata Banerjee left the premises. মানে শান্তিপূর্ণ আত্মসমর্পণের এমন একটা করুণ কাহিনী এই পুলিশ অফিসাররা তাদের শপথ হলফনামায় গিয়েছেন, যার জন্যে সুপ্রিম কোর্ট কতটা বিচলিত বোধ করবে সেটা আমি বলতে পারি না। তারা যুক্তি হিসেবে কি বলছেন, আরও এক ধাপে গিয়েছেন। ইট ইজ আ ম্যাটার অফ রেকর্ড দ্যাট দ্য সার্চ প্রসিডিংস অ্যাট দ্য সাইট continued even after her departure, and the Panchnama prepared by the ED records that the searches were conducted in a peaceful and orderly manner. They added, terming the ED claims exaggerated. বোঝা উঠালা, ইডির পাঞ্চনামাকে ইডির বিরুদ্ধেই ব্যবহার করছে।
এবং তাতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কী লিখেছিল সেটা আমার কাছে তো পাঞ্চনামা নেই, ফলে আমি আপনাদের বলতে পারবো না। এখন রাজীব কুমারের হলফনামায় তিনি বলেছেন যে ইডি যে পিটিশনটা সুপ্রিম কোর্টে ফাইল করেছে, it is a misguided attempt to malign the image of a professional police force without any factual foundation. লাগ ভেলকি লাগের এর চেয়ে বড় নিদর্শন আর কিছু আছে? কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ নাকি ইজ এ প্রফেশনাল পুলিশ ফোর্স। আমার মনে হয় 2026 সালের সেরা জোক হিসেবে এই রাজীব কুমারের হলফনামার এই মন্তব্যটি পরিগণিত হতে পারে, পরে গিনেস বুক অফ রেকর্ডেও চলে যেতে পারে। কেননা এত সরস মন্তব্য, হুইচ ইজ ফার 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 ফ্রম রিয়ালিটি, চট করে কেউ করে বলে মনে হয় না। আসলে মুখ্যমন্ত্রীর সংস্পর্শে থাকতে 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 আমাদের নৌকারশাহী এবং পাইক বরকন্দাজরাও তার ভাষা, তিনি যেভাবে নিজেকে আত্মপক্ষ সমর্থন করেন, সেগুলো এত সুন্দর করে রপ্ত করেছেন যে মুখ্যমন্ত্রী হয়ে ওকালতি করছেন সদ্য অবসর নেওয়া ডাইরেক্টর জেনারেল। এটাও একটা দেখার মতো ব্যাপার। এখন ইডি বলেছিল যে পশ্চিমবঙ্গে যেটা বিরাজ করছে সেটাকে শকিং স্টেট অফ অ্যাফেয়ার্স বললে আদৌ অত্যুক্তি করা হয় না। এবং আর পুলিশরা বলছে যে না, রিট পিটিশন ডিসক্লোজেস এফিডেভিট ডিনাইড দ্যাট দ্য সেড রিট পিটিশন ডিসক্লোজেস এনি শকিং স্টেট অফ অ্যাফেয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল। It is unfortunate that a state authority like the ED has chosen to make pompous and unfounded statements without a shred of evidence through perverse generalizations with the sole motive of prejudicing. খুব কড়া কড়া শব্দ, বোঝাই যাচ্ছে ড্রাফটিং হ্যাজ বিন ডান বাই ওই রাজ্যের মাসোয়ারা পাওয়া তাবড় তাবড় আইনজীবীদের কেউ, এবং দে আর টার্নিং দ্য টেবল অন ইডি। তারপরে তারা বলছেন যে আমরা সেখানে পৌঁছানোর পরে যারা এই সার্চ অপারেশন করছিলেন তারা নাকি কোনো আইডেন্টিটি দেখাননি, নিজেদের অথরাইজেশনও দেখেননি। এইখানে একটু ব্যথা আছে, কেননা আমরা দেখেছিলাম প্রতীক জৈনের বাড়িতে মনোজ ভার্মা, ডিসি সাউথ এরা সব এসেছিলেন, এবং আসার কিছুক্ষণ পরে তারা চলে যান এই কারণে যে কারা প্রতীক জৈনের বাড়িতে ঢুকেছেন, কী কারণে ঢুকেছেন, কী তাদের পরিচয়, কোথায় তাদের অথরাইজেশন, সেগুলো দেখার পরে এবং নিশ্চিন্ত হয়ে যাওয়ার পরে। আজকে এখন ঠেলায় পড়লে গোয়ালা ঢেলা বয়, ফলে রাজীব কুমার, মনোজ ভার্মা সুপ্রিম কোর্টকে বলেছেন, হুজুর, যে ইডি একেবারে ইনকগনিটো সেখানে করছিল, তাদের কাছে না ছিল পরিচয়পত্র, না ছিল কোনো বৈধ কাগজপত্র। আচ্ছা, এই ইডির অফিসাররা কি বাংলাদেশ থেকে এসেছিল, অনুপ্রবেশকারী না রোহিঙ্গা, যে তাদের কাছে সঠিক পরিচয়পত্র থাকবে না, সঠিক অথরাইজেশন থাকবে না? এই ধরনের ছেলে ভোলানো গপ্প পুলিশ অফিসাররা যখন লেখেন তখন বুঝতেই হবে যে ওই ইউনিফর্মের তলায় আসলে তাদের হাঁটু ঠক 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 করে কাঁপছে। এখন পুলিশ বলছে, ইট ইজ আ ম্যাটার অফ রেকর্ড that the ED only identified itself to Kolkata police by way of a belated email after having already unlawfully physically obstructed, shoved and attempted to intimidate the police personnel. Fantastic. দেখুন, আবার একই কথা বারবার বলে তো কোনো লাভ নেই। পুলিশ অফিসারদের বক্তব্য হচ্ছে
একটা পোস্ট ডেটেড বা পোস্ট টাইম একটা ইমেল তাদেরকে দেওয়া হয়েছিল, সেটাই নাকি তাদের একমাত্র আইডেন্টিফিকেশন। এবং এই যে তারা ওখানে গিয়েছিল সেটা নাকি আনলফুল, এবং তারা যে পুলিশের বা মুখ্যমন্ত্রীকে ঢোকার পরে বাধা দিয়েছিল এবং তাদেরকে ভয় দেখিয়েছিল, সেটাই হচ্ছে আসল কথা। এখন এই মামলাটার শুনানি প্রথম এবং সর্বশেষ শুনানি হয়েছিল 15 জানুয়ারিতে, এবং সেদিনই পিকে মিশ্র শুনানি চলাকালীন বলেছিলেন যেটা খুব সিরিয়াস ব্যাপার, এই মামলাটার উপর সুপ্রিম কোর্ট বসে থাকতে পারে না, ডেট পে ডেট হবে, এটাও কাম্য নয়। সুতরাং তিনি চেয়েছিলেন 3 দিনের মধ্যে নোটিশ জারি করে এই যাদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অভিযোগ করেছে তাদের কাছ থেকে হলফনামা নিয়ে আসা। তখনই কপিল সিব্বাল, অভিষেক মানু সিংভি ইত্যাদিরা প্রেয়ার করেন যে না, এত অল্প সময় সম্ভব নয়, আমাদের অন্তত 2 সপ্তাহ সময় দেওয়া হোক। তাদের আবেদনে কর্ণপাত করে এবং তাদের মিনতি শিরোধার্য করেই সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত 15 তারিখ থেকে 3 তারিখ, মানে 15 দিনেরও বেশি সময় ধার্য করেছে টু সার্ভ নোটিস অ্যান্ড ফর দ্য রেসপন্ডেন্টস টু সাবমিট দেয়ার অ্যাফিডেভিটস। সেই পর্বটা মোটামুটি গত শুক্রবারই শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে। এবার শুনানির পালা। কেন্দ্রীয় সরকারের পক্ষে বিশেষ করে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মিস্টার রাজুর কাছে ইট ইজ এ ম্যাটার অফ মেনটেনিং দেয়ার ব্র্যান্ড ইকুইটি। অর্থাৎ এই ধরনের একটা মামলায় প্রথম দিনই আমরা ইঙ্গিত পেয়েছিলাম যে ভারত সরকার একটা বিধ্বংসী মেজাজে আছে, এবং 3 তারিখেও আমরা শুনানির সময় অনেক ফায়ারওয়ার্কস দেখব, অনেক বাকযুদ্ধ দেখব, তুষার মেহতা বনাম কপিল, রাজু বনাম কপিল অথবা অভিষেক মানু সিংভি। কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের সামনে বিচার্য বিষয় হয়ে দাঁড়াবে এই মামলাটা তদন্ত করার ভার সিবিআই এর হাতে দেওয়া হবে কি হবে না। মামলাটা গুরুতর, সুপ্রিম কোর্ট কনসিড করে বসে আছে, এবং এই মামলার যে একটা তদন্ত হওয়া উচিত সেটা ইমপ্লিসিটলি প্রথম দিনেই সুপ্রিম কোর্ট অ্যাডমিট করে দিয়েছে। নইলে এটাকে গুরুতর বলে সুপ্রিম কোর্ট কখনো চিহ্নিতই করতো না। তাহলে যদি তদন্ত একান্ত আবশ্যক হয়, নেক্সট যে প্রশ্নটা জাগে সেটা হলো তদন্তটা করবে কে। পশ্চিমবঙ্গের পুলিশ বা কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার, মনোজ ভার্মা এদের বিরুদ্ধে এফআইআর রুজু করে তদন্ত করবে, এরকম কথা আমি জানি না, ঘোড়ায় হাসবে কিনা আমি জানি না। এ কথা সুপ্রিম কোর্টে বিশ্বাস করানোর জন্য খুব একটা অতিরিক্ত পরিশ্রম তুষার মেহতা বা রাজুকে করতে হবে বলে আমার মনে হয় না। দেখুন, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় খুব ক্লেভারলি কিছুটা ড্যামেজ কন্ট্রোল করেছেন থ্রু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনস। একদিকে যেমন 31শে জানুয়ারি রাজীব কুমারকে বিদায় দেওয়া হয়েছে, অন্যদিকে তেমনি যে মনোজ ভার্মা ওই আগে বিনোদ গোয়েলের মতোই অন দ্য ডটেড লাইনে মুখ্যমন্ত্রী যা ইচ্ছা প্রকাশ করেছেন সেটাকেই শিরোধার্য করেছেন, তাকেও একটা গ্যারেজ পোস্টিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এসেনশিয়ালি
এর উদ্দেশ্য হলো সুপ্রিম কোর্টে আগামী পরশু একথা বলা যে হুজুর, একজন তো আর পুলিশ কমিশনারই নেই, আরেকজন তো সার্ভিস থেকেই রিটায়ার করে গেছে। অতএব সব দিক থেকে, যাকে ইংরেজিতে বলে রিং ফেন্সিং, মমতা সেটা করার চেষ্টা করেছেন অলরেডি। আর তার উপর এই এসআইআর সংক্রান্ত নাটককে একেবারে চূড়ান্ত পর্বে নিয়ে গিয়ে তিনি বাংলার মানুষকে বোঝাতে চাইছেন যে তাদের আসল বিপদটা তিনি নন, বা তার কর্তাভজা পুলিশ বা নৌকরশাহী নন, আসল বিপদটা হচ্ছে এসআইআর এবং ইলেকশন কমিশন। কতখানি ভয় পেলে, কতখানি বেপরোয়া হলে এই সংবিধান সিদ্ধ একটা প্রক্রিয়াকে একজন মুখ্যমন্ত্রী এইভাবে প্রতিহত করতে পারেন, ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে তখন আমার ধারণা এর জন্য পরিচ্ছেদের পর পরিচ্ছেদ বরাদ্দ করতে হবে গবেষকদের। ভালো থাকবেন, নমস্কার।